আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। একেই বলে মোক্ষম প্রতিশোধ, তৃতীয় দফা ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হুথিরা, লোহিত সাগরে ডুবে গেল মার্কিন ডেস্ট্রয়ার। আইআরজিসির যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে ইরানের আকাশসীমা থেকে পালালো মার্কিন MQ-4C গুপ্তচর ড্রোন। রকেট লঞ্চার এবং বিমান বিধ্বংসী মিসাইল সহ বাংলাদেশকে অস্ত্র তৈরির প্রযুক্তি দিল চীন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না, ইয়েমেনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে 50 লক্ষ মানুষের বিশাল বিক্ষোভ। ভারতের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে দাঙ্গায় ব্যাপক সহিংসতা, অনির্দিষ্টকালের কারফিউ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে গাজায় নারকীয় তাণ্ডব ইসরায়েলের, নিহত ছাড়িয়ে গেল 340, ফক্স নিউজকে যা বলল হোয়াইট হাউস। গাজা ইসরায়েলি হামলা নিয়ে যা বলছে রাশিয়া, চীন ও জাতিসংঘ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। একেই বলে মোক্ষম প্রতিশোধ, তৃতীয় দফা ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা, লোহিত সাগরে ডুবে গেল মার্কিন ডেস্ট্রয়ার। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা আবারও একটি মার্কিন বিমানবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, যা মাত্র 48 ঘন্টার মধ্যে তৃতীয় আক্রমণ। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের USS হ্যারি এস ট্রুমান জাহাজের দিকে ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে, পাশাপাশি লোহিত সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজকেও আঘাত করতে সক্ষম হয়েছে। হামলায় ডেস্ট্রয়ারটির লোহিত সাগরে সলিল সমাধি হয়েছে। সারি বলেছেন যে এই আক্রমণে শত্রুপক্ষ বিভ্রান্তির মধ্যে পড়েছে এবং তিনি শপথ নিয়েছেন যে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত হুথি বাহিনী শত্রুকে লক্ষ্যবস্তু করা বন্ধ করবে না। প্রতিশোধ হামলা চলছে এবং চলবে। এদিকে হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে। অপরদিকে মার্কিন বাহিনী তাদের সর্বশেষ হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে সানার আল হাবশি আয়রন ফ্যাক্টরিতে হামলা। আইআরজিসির যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে ইরানের আকাশসীমা থেকে পালালো মার্কিন MQ-4C গুপ্তচর ড্রোন। একটি আমেরিকান MQ-4C গুপ্তচর ড্রোন ইরানের আকাশসীমার কাছাকাছি শনাক্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায় যে ইরানের যুদ্ধ বিমানের ধাওয়া খাওয়ার পর ড্রোনটি পালিয়ে যেতে বাধ্য হয়। নূর নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরানের F-14 যুদ্ধ বিমান এবং নজরদারি ড্রোনের মুখোমুখি হওয়ার পর একটি মার্কিন MQ-4C গুপ্তচর ড্রোন দ্রুত ইরানের আকাশসীমার কাছাকাছি তার অবস্থান থেকে সরে যায়। ইরানের সামরিক কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে দেশটির আকাশসীমায় অনুমোদনহীন কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটলে তার মোকাবিলায় দৃঢ় প্রতিক্রিয়া জানানো হবে। সংবাদ মাধ্যমটি ইরানি সেনাবাহিনীর বিমান বাহিনীর বরাত দিয়ে জানায় যে ইরানের আকাশসীমার কাছে ইরানি F-14 যুদ্ধ বিমান এবং নজরদারি ড্রোনের মুখোমুখি হওয়ার পর একটি মার্কিন MQ-4C গুপ্তচর ড্রোন তৎক্ষণাৎ পিছু হটে। ইসলামিক রিপাবলিক অফ ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যে শত্রুদের স্বার্থের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালাবে বলে সংবাদ মাধ্যমটি জানায়। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানায়, ইরান তার আকাশসীমা লঙ্ঘনকারী যে কোনো শত্রু বিমানকে গুলি করে নামিয়ে দেবে। আমরা শত্রুদের যে কোনো উত্তেজনামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে দিচ্ছি। রকেট লঞ্চার এবং বিমান বিধ্বংসী মিসাইল সহ বাংলাদেশকে অস্ত্র তৈরির প্রযুক্তি দিল চীন। এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 50 বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ কোনো নির্দিষ্ট দল বা সরকারের পক্ষ নয়, বরং দেশের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যেই সমান পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয়, বরং মূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে, যা নিঃসন্দেহেই ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে বাংলাদেশকে হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি প্রদান করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী মিসাইলের মতো প্রযুক্তি
যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকার সরবরাহকৃত এ ধরনের অস্ত্র ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে ব্যবহার করেছিল। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওনের উপস্থিতিতে প্রকাশিত ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ শীর্ষক গবেষণাপত্রে উঠে এসেছে যে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন এবং অন্যান্য ছোট ও মাঝারি আকারের অস্ত্র তৈরির প্রযুক্তি। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাথে চুক্তির মাধ্যমে চীন বাংলাদেশের দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে সহায়তা করছে। এর আগে 2012 সালে চীনের সহায়তায় বাংলাদেশ নৌঘাঁটি খুলনা শিপইয়ার্ডে প্রথম দেশীয়ভাবে নির্মিত পেট্রোল জাহাজ তৈরি করে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের উপর ব্যাপক নির্ভরশীলতা রয়েছে। বাংলাদেশ চীনের অন্যতম বৃহত্তম সামরিক সরঞ্জাম ক্রেতা। চীন থেকে বাংলাদেশ সামুদ্রিক টহল জাহাজ, কারভেট, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানি করছে। চীন অন্যান্য দেশের তুলনায় কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম ব্যবহার করে এবং এক্ষেত্রে কোনো রাজনৈতিক শর্ত আরোপ করে না, যা অন্য দেশগুলোর অস্ত্র রপ্তানির ক্ষেত্রে একটি প্রধান শর্ত। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করে না। ইয়েমেনের উপর মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দেশটির রাজধানী সানা সহ সারা দেশে শরণার্থীকালের সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এসব বিক্ষোভে কয়েক মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেছেন। শুধু রাজধানী সানার বিক্ষোভে অন্তত 20 লাখ মানুষ অংশগ্রহণ করেন বলে ধারণা করা হয় এবং সমগ্র ইয়েমেন জুড়ে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় 50 লক্ষের কাছাকাছি। বিস্তারিত রিপোর্টে। বিক্ষোভকারীরা গণপ্রতিরোধ গড়ে তোলে এবং সামরিক উপায়ে মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানোর পর সোমবারে বিক্ষোভ অনুষ্ঠিত হল। দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আমরা আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব সামরিক শক্তিমত্তা, গণপ্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের মাধ্যমে প্রদর্শন করব। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পাই না, আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা হামলার জবাব হামলার মাধ্যমে দেব। শুধু রাজধানী সানার বিক্ষোভে অন্তত 20 লাখ মানুষ অংশগ্রহণ করেন বলে ধারণা করা হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে মার্কিন ও ইসরায়েল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের যে কোনো আগ্রাসন প্রতিহত করার প্রত্যয় জানান। ইয়েমেনি জনগণের মার্কিন বিরোধী বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, জমিনের বুকে যে কোনো জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের মধ্যে কোনো ধরনের ভয় বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না এবং এ কাজে আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। বিবৃতিতে বলা হয়, আমরা গাজাবাসী ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং যে কোনো মূল্যে আমাদের সিদ্ধান্তে অটল থাকব। ভারতের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে দাঙ্গায় ভারতে ব্যাপক হিন্দু মুসলিম সহিংসতা। অনির্দিষ্টকালের কারফিউ সহিংসতার এই ঘটনার জেরে দেশটির পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটির নাগপুর শহরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। কট্টর উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন স্লোগান দেন ও আওরঙ্গজেবের ছবি এবং ঘাসে আবৃত সবুজ কাপড়ে মোড়া একটি সমাধিও আগুনে পুড়িয়ে দেয়। বিস্তারিত থাকছে সিদ্দিকুর রহমানের রিপোর্টে। 6 জন মহান মুঘল সম্রাটের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট। তার সমাধি মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলার খুলদাবাদে অবস্থিত। বিজেপি নেতাদের পাশাপাশি কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর বেশ কিছুদিন ধরেই তার সমাধিসৌধ সরানোর দাবি করে আসছিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর নাগপুরের বেশ কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। 17 শতকের মহান এই সম্রাটের সমাধি আওরঙ্গাবাদে অবস্থিত এবং যা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর জেলা নামে পরিচিত। এদিকে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিংহল দেশটির আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা এর 163 ধারার অধীনে একটি নোটিশ জারি করেছেন। এতে বলা হয়েছে, কোতোয়ালি, গণেশপেট, তহসিল, লাকাতগঞ্জ, পাঁচপাওলি, শান্তিনগর, চক্করদারা, নন্দনবন, ইমামওয়াদা, যশোধরানগর এবং কালীপননগর থানা এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পুলিশ কমিশনারের নোটিশ অনুযায়ী কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা সোমবার নাগপুরের মহল এলাকায় শিবাজী মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং আওরঙ্গজেবের ছবি এবং ঘাসে আবৃত সবুজ কাপড়ে মোড়া একটি প্রতীকী সমাধিও আগুনে পুড়িয়ে দেন। প্রতিবেদন অনুসারে সবুজ কাপড়টি পরানোর ফলে গুজব ছড়িয়ে পড়ে, কারণ অনেকে দাবি করেন এতে পবিত্র আয়াত লেখা ছিল, যার ফলে এলাকায় উত্তেজনা তীব্রতর হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে গাজায় নারকীয় তাণ্ডব ইসরায়েলের, নিহত ছাড়িয়ে গেল ৩৪০। গাজায় প্রাণঘাতী হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। ফক্স নিউজের হ্যানিটি শোতে এমনটাই জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। ক্যারোলিন লেভিট বলেছেন, সোমবার রাতে গাজায় হামলা সম্পর্কে ইসরায়েলকে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউস। গাজায় ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন এই হামলাটি ছিল ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর সবচেয়ে ভয়াবহ বিমান হামলাগুলোর একটি। হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন হামাস, হুথি, ইরান এবং যারা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ, তাদের মূল্য দিতে হবে, তাদের ওপর সর্বনাশ নেমে আসবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে চালানো ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৪০ ছাড়িয়ে গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে অনেকেই নারী ও শিশু। এমনকি ইসরায়েলের এই তাণ্ডব থেকে রক্ষা পায়নি নিজের বাড়িতেই অবস্থান করা ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারীও। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারকৃত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অনেকে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এছাড়া এখনও পর্যন্ত নিহতের মধ্যে গাজার উত্তরাঞ্চলেই প্রাণ হারিয়েছে ১৫৪ জন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব বেসামরিক নাগরিককে রক্ষা করতে হবে। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট হামলার নিন্দা জানিয়েছেন। সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, আসুন আমরা পিছনে না যাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আশা করছে যে সকল পক্ষ এমন কোনো পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলবে যা উত্তেজনার কারণ হতে পারে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভও পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছেন। এটিকে উত্তেজনা বৃদ্ধির আরেকটি পথ বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস হামলায় মর্মাহত এবং যুদ্ধবিরতি মেনে চলার জন্য জোরালোভাবে আবেদন করেছেন। সূত্র বিবিসি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একেই বলে মোক্ষম প্রতিশোধ। তৃতীয় দফা ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হুথিরা। লোহিত সাগরে ডুবে গেল মার্কিন ডেস্ট্রয়ার। আইআরজিসির যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে ইরানের আকাশসীমা থেকে পালালো মার্কিন MQ-4C গুপ্তচর ড্রোন। রকেট লঞ্চার এবং বিমান বিধ্বংসী মিসাইল সহ বাংলাদেশকে অস্ত্র তৈরির প্রযুক্তি দিল চীন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে 50 লক্ষ মানুষের বিশাল বিক্ষোভ। ভারতের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে দাঙ্গায় ব্যাপক সহিংসতা, অনির্দিষ্টকালের কারফিউ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে গাজায় নারকীয় তাণ্ডব ইসরায়েলের, নিহত ছাড়িয়ে গেল ৩৪০। ফক্স নিউজকে যা বলল হোয়াইট হাউস। গাজা ইসরায়েলি হামলা নিয়ে যা বলছে রাশিয়া, চীন ও জাতিসংঘ। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।